যোগ্যতা যোগ্যতায় প্যান্টটা তোলো। তোমার এদিকে যোগ্য বেরিয়ে যাচ্ছে বড় বাবু, আমি একটা কথা বলবো। বলুন। আপনার সিপাহী কথা আপনি বলছেন, তার আগে আমি জানতে চাই আপনাকে চাকরি কে দিয়েছিল? আমার চাকরি? হ্যাঁ। কি বলছেন আপনি? দেখুন আমার বেল্টটা খুলে গেছে। আমার বেল্ট তো সে বেল্ট নয়, আমার এ বেল্ট পুলিশের বেল্ট নয়। তাহলে তাড়াতাড়ি ডিউটি করতে করতে পুলিশ আমার বউ সায়া দড়ি নিয়ে চলে। সিপাহী অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। কলেজ ভোটে জিতলো কে? কামাল ছাড়াই আবার কে? কলেজ ভোটে জিতলো কে? কামাল ছাড়াই আবার কে? কলেজ প্রেসিডেন্ট হবে কে? কামাল নয় আবার কে? কলেজ প্রেসিডেন্ট হবে কে? কামাল নয় আবার কে? কামাল রায় যুগ যুগ জিও। জিও যুগ জিও। কামাল রায় যুগ যুগ জিও। কামাল রায় জিন্দাবাদ। কামাল রায় জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। কামাল নয় জিন্দাবাদ। তাহলে আমাদের মঞ্চে হাজির হয়েছে বন্ধুগণ, আজ তোমরা বিপুল ভোটে আমাকে জয়লাভ করিয়েছ, এই কলেজের প্রেসিডেন্ট করেছ। তোমাদের ভোট নিয়ে আজ আমি জয়লাভ করেছি। জীবনে এটা প্রত্যাশা করতে পারিনি, তাই আজ আমি হয়েছি এই কলেজের প্রেসিডেন্ট। কামালদা, আমরা বহু কষ্ট করে আপনাকে এই কলেজের প্রেসিডেন্ট তৈরি করেছি, কারণ আমরা ভোট দিয়েছি বলেই আপনি প্রেসিডেন্ট হয়েছি। তাই তামালদা আমাদের মঞ্চে হাজির হয়েছে, তাই তামালদাকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই কলেজের ছাত্রী পিঙ্কি রায়। তাই তামালদাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। তামালদার জন্য জোরে হাততালি। বন্ধুগণ, দ্যাটস অল রাইট। হিস্ট্রি অফ দি কালচার। রাজনীতি করা অত সহজ নয়। রাজনীতি করতে গেলে ইতিহাস অধ্যয়ন করতে হবে। আমার জীবনে আজ আমি হয়েছি এনাদের ভোট নিয়ে আমি প্রেসিডেন্ট, তাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইন্না আমাকে জয়লাভ করিয়েছে। বলো তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা আমি সব কিছু শোনুন তাহলে, আপনি এমনি এমনি জয়যুক্ত হতেন না, আমাদের চেষ্টায় হয়েছে। তোমাদের চেষ্টা? হ্যাঁ, কারণ কিন্তু যত ভোট আমরা ছাপ্পা মেরে আপনাকে জিতিয়েছি। মিলন, তুমি ওগুলো বলতে নেই। তুই ছাপ্পা দিয়েছিস। আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি। আর আমি 3টে বোম পাই মেরেছি। আমি বোম মারার জন্যই কেউ বিরোধী পার্টি ভোট দিতে যায় না। তামান্না, আমরা চাই ওই উত্তম যেন এই কলেজের কোনো নাক না করে। তাই আমি আজ থেকে আমরা যেন অবাধে মেলামেশা করতে পারি। আর এই কলেজে একটা পার্ক করে দিতে হবে। আমরা যেন সবার সামনে বিড়ি সিগারেট মেয়ে ছেলে নিয়ে ভর্তি করতে পারি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দ্যাটস অল রাইট। কারণ আমি তোমাদের একটা পার্ক তৈরি করে দেবো। এই পার্কে তোমরা অবাধ মেলামেশা করব, তারপরে বিয়ার খাবো, যেন উত্তম এর মধ্যে কথা না বলতে পারে। নট তামান্না যুগ যুগ জিও। তামান্না যুগ যুগ জিও। তামান্না যুগ যুগ জিও। আমাদের নেতা তোমার নেতা তামান্না। তামান্না তামান্না আমাদের নেতা তোমার নেতা। উত্তম, তুমি ভেবেছিলে আকাশে একটাই চাঁদ থাকবে? কখনো নয়। আই এম কামাল রায়। আমি যা করব তা তোমাকে মেনে নিতে হবে। আর তা যদি না হয়, তাহলে আকাশে চাঁদ থাকবে একমাত্র এই কামাল রায়। পারুল, তুমি ময়না পাখি, আমি তোমাকে পোষ মানাবো, তোমাকে ছোলার ছাতু খাওয়াবো। দেখবে
উত্তমকে ভুলে তুমি আমার কাছে ধরা দেবে। তবে আমার নাম তোমার নাম। এই তামালয়ে জয়ধ্বনি আর আমার একদম ভালো লাগছে না, কিন্তু উত্তম ভোটে জিততে পারেনি বলে হয়তো ও কোথাও মন খারাপ করে বসে আছে। না না, এক্ষুনি ওর কাছে গিয়ে ওকে আমাকে সান্ত্বনা দিতে হবে। আমি এক্ষুনি যাব, গিয়ে ওকে আমি সান্ত্বনা দিয়ে আবার। কোথায় যাচ্ছ পারু? কেন, যেখানে যাবার সেইখানে যাচ্ছি। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তুমি তো জানো এই কলেজের প্রেসিডেন্ট আর উত্তম নাই, এখন আমি। এই কামাল রায় হয়েছে কলেজের প্রেসিডেন্ট। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। জানি তামাল রায়, তুমি যা বলবে তাই আমাকে শুনতে হবে। উত্তমকে ভুলে যাও। এটা ভুল করছো। তোমার কথাতে আমি নাচবো না। কেন জানো? কেন? তুমি ভেবো না যে উত্তমকে হারিয়ে দিয়ে তুমি জিতে গেছো, আমি যা বলবো তাই শুনবো। আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে। ভালো, খুব ভালো। কলেজে সবাই শুনতে পারে, কিন্তু আমি তোমার কথা শুনবো না। তোমার কথাই আমি চলবো না। পারুল, আমি থেই থেই করে তোমাকে নাচাবো। আমি তোমাকে জোর করে। উত্তম, ভুল করছো। উত্তম, ভুল করছো। তুমি আমার পেছনে যে লোভে তুমি আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার বেশি বেশি, সেটা কখনো তুমি পারবে না। তুমি কি ভেবেছিলে যে এই কলেজে আমি ভোটে পেয়ে জিতে নেবো, তারপরে তুমি আমাকে পেয়ে যাবে? হতে পারে না। আমি যা চাই তা আমি আদায় করে নি। বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? তুমি ভাবলে কি করে তেমন নয় যে আমি বেঁচে থাকতে, আমার জীবন বেঁচে থাকতে তোমার মতন একটা শয়তান লোকের কাছে আমি ধরা দেবো? কি বললে? এত বড় সাহস তোমার! আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে চোখ রাগাচ্ছ? তাহলে দেখো পারো থামান। তোমার নারীর জীবনের শেষ সম্মানটুকু আমি নিংড়ে নিংড়ে কেটে আমি দেবো। এক্ষুনি আমি উত্তমকে দেবো। ধীরে 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 তমাল বাবু, ধীরে। সত্যি তমাল বাবু, তোমার এই চরিত্র থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। উত্তম, আর মনে মনে ভাবছি এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একটা নব নির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি করছে। হ্যাঁ? বাহ, এটাই তো এখনকার নিয়ম। তাই বুঝি? এটাই তো প্রেসিডেন্টের ধর্ম। কামাল, আমি উত্তম। আমি জানি ছাপ্পা ভোটে জয়লাভ করে তুমি নব নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছো। উত্তম, যে অপরাধ তুমি করেছো পারলে হাত ধরে শাস্তি তোমার প্রাপ্য ছিল। কিন্তু আমি ভেবে দেখলাম নতুন প্রেসিডেন্ট যখন হয়েছে তোমার একটা সম্মান দেওয়া দরকার, তাই তোমাকে অসম্মাননা করতে চাই না। জানতে চাই পারলে হাত ধরেছো কেন? পারুল হাত ধরেছি, পারুলকে আমি চাই, তোমার কাছ থেকে আমি কেড়ে নিতে চাই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। চাই বললে কি সবকিছু পাওয়া যায়? চাই বললে কি ভালোবাসা জোর করে আদায় করা যায়? ভালোবাসা? চলো দেওয়াল, ভালোবাসা গাছের ফল নয় উত্তম, যে তুমি চাই আর চাই বললে তোমাকে পেরে দিই। তাহলে তুমি বলতে চাও পারুলকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে? তার আগে আমি এই মুহূর্তে টানতে টানতে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। সাবধান, উত্তম, সাবধান দেওয়াল। পারুল হচ্ছে আমার ভালোবাসার মাতৃ। ভালোবাসা? তাই তার দিকে হাত বাড়ালে তোমার হাত ধরে ভেঙে আমি গুড়িয়ে দেবো। আমার হাত যাও। ভেঙে গুড়িয়ে দেবে? চলে যাও এখান থেকে। কি বললে? আমি এখান থেকে চলে যাব? ঠিক আছে, আমার নাম তামাল রায়, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই। কি বলতে চাও? অন্য কোনো কথা নয়। যে পারুলকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো, সে কোনোদিন আশা তোমার পূর্ণ হবে না। শয়তান, লম্পট আর চরিত্রহীন। কি ব্যাপার পারুল, কথা বলছো না, চুপ করে দাঁড়িয়ে আছো যে? কি কথা বলবো বলো তো? কেন? তুমি যদি আরেকটু নাচতে তাহলে ওই শয়তানটা যে কি করতো জানি সে গো ভেবে জানি, পাচ্ছি না। ওই শয়তানটা লোলুপ দৃষ্টি তোমার প্রতি আছে।
আমি দূরে বসেছিলাম, হঠাৎ দেখলাম যে তোমার দিকে শয়তান এগিয়ে আসছে, তাই তো ছুটতে ছুটতে আমি তোমাকে রক্ষা করতে এলাম। তুমি ছুটে ছুটে আজ কতদিন আমাকে এইভাবে রক্ষা করবে? তার থেকে এক কাজ করো না, কি? এইভাবে আর কতদিন ভালোবাসা চলবে? তুমি আমাকে বিয়ে করে নাও। বিয়ে? হ্যাঁ। না পারুল, আরে বিয়ে তো করে নিলে কমসে কম ওই শয়তানটার থেকে তো উদ্ধার তো হব আমি। না পারুল, তা সম্ভব নয়। তার কারণ তুমি হচ্ছে জমিদারের মেয়ে, আমি সামান্য একটা গরিবের ছেলে। তুমি জানো না, বাড়িতে আমার মা বাবা বেঁচে নেই, আছে একটা দাদা আর একটা বৌদি। অত্যন্ত পরিশ্রম করে দাদা বৌদি আমাকে এই কলকাতায় পাঠিয়েছে লেখাপড়া শিখতে। আর আমি একটা জমিদারের মেয়েকে যদি বিয়ে করে বাড়ি নিয়ে যাই, আমার দাদা বৌদি হয়তো কিছু বলবে না, কিন্তু তোমার বাপি সে আমাকে গুলি করে মারবে। কেন উত্তম? আমি একটা জমিদারের মেয়ে বলে ভালোবেসেছি বলে কি তুমি আমাকে বিয়ে করতে পারবে না? হয় না পারুল, তেলে জলে কখনো মিশ হয় না। তাই বলছি কি যে তুমি এক কাজ করো, তুমি কোনো বড় লোকের ছেলেকে দেখে বিয়ে করে নাও। না উত্তম, তোমাকে যখন আমি ভালোবেসেছি তোমাকেই আমি বিয়ে করতে চাই। তুমি গরিব হয়েছো তো কি হয়েছে, তুমি যেভাবে চলবে আমি সেইভাবে তোমার সাথে চলবো। ও তাই বুঝি? হ্যাঁ। তা আমার ঘরে বউ হয়ে গেলে কি করতে হবে জানো তো? কি করতে হবে? যা বলবো তা পারবে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি বলে তো দেখো। কিছু করতে হবে না, হয়তো উপোস করে দিন কাটাতে হবে। তুমি যদি না খেয়ে থাকতে পারো আমিও না খেয়ে থাকতে তাই পারি। বুঝি? হ্যাঁ। তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। তবু ভয় হয় কেন জানো? কিসের আমার ভয়? চলার পথে অনেক বাধা, সেই বাধা অতিক্রম করে আমাকে লেখাপড়া শিখতে হবে, চাকরি করতে হবে, দাদা বৌদির মনের আশা পূরণ করতে হবে। সেই জন্য তোমার কাছে এগিয়ে যেতে পারি না। কেন, আমি কি তোমাকে বাধা দিয়েছি যে তুমি কিছুই করো না? বিয়ের পর তুমি সব করতে পারবে, চাকরি করতে পারবে, পড়াশোনা করতে পারবে, সবই তো তুমি করতে পারবে। তবে তাই হোক পারুল, বিয়ে আমি তোমাকে করব। তুমি তো নিশ্চয়ই জানো আমি ফার্স্ট বয়, লেখাপড়া শেখা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তাই আমার আশাকে জানো, আগামী 18 ফাল্গুন তোমাকে আমি বিয়ে করব। তুমি সত্যি বলছো আমাকে বিয়ে করবে? সত্যি 18 ফাল্গুন কি করবে জানো? 18 ফাগলে কি করবে? তুমি কোণের সাজা সেজে কালীঘাটে মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকবে, আর আমি কালকে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটা সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে কালীমাকে সাক্ষী রেখে পরিধি বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। ঠিক বলছো তো? আমি তাহলে কোণে সেজে বসে থাকবো কিন্তু। কি কথা দিলাম, এবার তুমি খুশি তো? হ্যাঁ। জানো পারুল, আমার মনে বড় আশা হয় তুমি যখন কোণের সাজা সেজে আমাদের বাড়িতে যাবে, বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে তোমাকে বুকে করে নিয়ে কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। তাই বুঝি? আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। पलक ना देखिले, एक पलक ना देखिले, हाय पागल परा, रजनी कटे ना बधू তোমাকে ছাড়া, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।
প্রথমে দেখায় বধু তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথম দেখায় বধু তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে শোনো, তাহলে আমি কাল বাড়ি যাচ্ছি, ফিরে আসবো 18 ফাল্গুন মা কালী মন্দিরে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দেবে বাড়ি। ঠাকুর, আমি প্রতিনিয়ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেই। যতক্ষণ না আমি তোমার পুজো অর্চনা করি ততক্ষণ পর্যন্ত আমি জলস্পর্শ করি না। কেন জানো? আমি চাই আমার এই ছোট্ট সংসার যেন সুখে শান্তিতে বজায় থাকে। তাই তো আমি তোমায় প্রতিনিয়ত ডাকি, তুমি কেন সাড়া দাও না ঠাকুর? তুমি সাড়া দাও, দাও ঠাকুর, সাড়া দাও, দেবে গো আমার
বাড়ি আমি তোমাকে খুঁজে কোথাও দেখতে পেলাম না, তাই তো অবশেষে আমি এই মন্দিরেই চলে এলাম। তুমি আমায় খুঁজছো বুঝি? যে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম যে আমার ভাইকে সর্বস্ব বিলীন করে দিয়ে যাকে আমরা পাঠিয়েছি কলকাতায় লেখাপড়া শিখতে, সে তোমার আমার মুখ উজ্জ্বল করেছে। কি হয়েছে জানো? কি হয়েছে বলো? আমার ছোট্ট ভাই সে ফার্স্ট ডিভিশনে পাস কি করেছে। বলছো তুমি? হ্যাঁ গো, আমার ছোট্ট দেবর কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ওগো, তাহলে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, আর দেরি করো না। এই মুহূর্তে বাজারের ঝোলাটা নিয়ে তুমি মনের মতো বাজার করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে চললাম বাজারে। আমি থলেটা নিয়ে দাদা, কে? আপনি আমাকে আরে। চিনতে পারছেন না? কামাল, কি মনে করে হঠাৎ এই গরিবের বাড়িতে? পল্লীগ্রাম ছেড়ে আমি চলে গিয়েছিলাম শহরে কলকাতায়। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে, তবে একবার এলাম এই পল্লীগ্রামটাকে দেখতে, একবার এলাম দাদা। পল্লীগ্রামে দেখতে তুমি এসেছো ঠিক কথাই, কিন্তু আমাদের বাড়িতে হঠাৎ কেন? তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর কে আছে? আমি আমি কেন এসেছি জানেন দাদা? কেন? বলছিলাম, বড় আশা করে এসেছিলাম। সে আশাটা কি? অন্য কিছু নয়, আমারই একমাত্র বোন। একমাত্র বোন? হ্যাঁ, আমার একমাত্র বোন নীলিমা। তাকে তাকে আপনার ভাইয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। না, এ কখনোই হতে পারে না। দাদা। এই যে আকাশ কুসুম কল্পনা। তুমি এই অনেক বড় লোক, বড় লোকের বোন, এই একটা গরিবের ঘরে বউ হয়ে আসবে? না না না, এই পরিবারের কাউকে মেনে নিতে পারবে না। এ কখনোই সম্ভব নয়, এ দাদা। বিয়ে হতে পারে না। তোমার দাদা ঠিক কথাই বলেছে তমাল। তোমরা হচ্ছে বড় লোক মানুষ। বৌদি, তোমার বোন বিলাসিতায় মানুষ হয়েছে, সে যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে, আমরা তাকে কোথায় বসতে দেব? বৌদি। তাকে কি খেতে দেব? আমি না- আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়, আমরা দিনান্তে খাই, কখনো খাই না। এইভাবে তোমার বোনকে তো আমরা আমাদের বাড়ির বউ করে নিয়ে আসতে পারবো না। তাহলে আমাকে নিঃস্ব হাতে ফিরে যেতে হবে কলকাতা শহরে। বৌদি, এছাড়া তো কোনো উপায় নেই তমাল। কলকাতায় ফিরে যাচ্ছে বৌদি। বড় আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম দাদার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিলে আমার বোনটা যদি বিবাহ হয়, তাহলে হয়তো আমার বোনটা পল্লীগ্রামের সুখে থাকবে। হ্যাঁ গো, বলো। তমালকে ফিরিয়ে দিলে তুমি? হ্যাঁ, দিলাম। কিন্তু তমাল যে বিষণ্ণ মুখে এখান থেকে চলে গেল। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছিলাম, যদি নীলিমার সঙ্গে আমার ঠাকুরগুর বিবাহটা হয়, আমার মনে হয় ওরা সুখী হবে। না না, তাই বলছিলাম তমাল রায়কে ফিরিয়ে দিও না। ফিরিয়ে এই দেবো না। প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। তুমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলে? বেশ, তোমার যখন মত হয়েছে তখন আমার কোনো আপত্তি নেই। আমি এখনই ডাকছি। তামাল, ও তামাল। হ্যাঁ, ডাকতে আবার বাধ্য হলাম। তুমি এখান থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছিলে, কান্না করতে করতে। তাই তোমার মুখের পানে তাকিয়ে তোমার বৌদির একটু প্রাণটা গলেছে তো দাদা, তাই এই বিয়ের প্রস্তাবে তোমার বৌদি রাজি হয়েছে। আমি জানি, আমি জানতাম বৌদিমণি হচ্ছে মায়ের জাত, মা লক্ষ্মী। কারণ ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, চোখে দেখিনি, তাই আজ মাতৃ সমতুল্য তাকে ভালোবাসি। বৌদিমণি আমাকে ফিরিয়ে দিতে পারে না। যাক, কিন্তু তামাল, আমরা যে গরিব মানুষ, আমরা ওই বাড়িতে বিয়ে। আচ্ছা আচ্ছা, ওর জন্য কোনো চিন্তা নাই, ওর জন্য চিন্তা নেই। আমি প্রয়োজন হলে 50-1 লাখ টাকা দিয়ে যাবো। টাকা? হ্যাঁ, তমাল, বিয়ের দিন তারিখটা কবে? বিয়ের দিন তারিখ 17ই ফাল্গুন। আগো, এত তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করা ঠিক হবে? হ্যাঁ, কি বলছো তুমি? এত তাড়াতাড়ি কি বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র করা সম্ভব? বৌদিমণি, শুভ কাজ শীঘ্র। কি বলছো তুমি? এই বিয়ের সমস্ত কিছু জোগাড় করা, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করা, না না, এত তাড়াতাড়ি কি করে সম্ভব হয়? ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। দেখো তমাল, যত টাকা পয়সা লাগে সব আমি দেবো। লোকজন যদি প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো। তুমি
তুমি সবকিছু দেবে? সব দেবো। আমাদের মানে আমাদের কিছু লাগবে না? না 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 না, বিয়ে যা কিছু জোগাড় যন্ত্র যা কিছু তো মানে খরচপাতি সব সব পৌঁছে যাবে দুদিন আগে। সব যখন দেবে তখন আমাদের আপত্তি কোথায়? বেশ তামাল, ওই 17ই ফাল্গুন এই বিয়ের দিন তারিখটা আমি মেনে নিলাম। ভালো, খুব ভালো হলো দাদা, খুব ভালো হলো। আচ্ছা, আচ্ছা। কারণ আমিও আশা নিয়ে এসেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আসি দাদা, বেশ। আসি। দাঁড়াও। এ কি, তুমি এত বড় একটা সুসংবাদ বয়ে নিয়ে এলে আমাদের বাড়িতে, আর তুমি এত তাড়াতাড়ি চলে গেলে? আবার আরে পেছনে ডাকছো অতিথি কেন? হচ্ছে নারায়ণ, আমাদের বাড়িতে অন্তত এক গ্লাস মিষ্টি জল খেয়ে যাও। ও হো 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 হো। খাবারের কথা বলছো? খাবার, হ্যাঁ খাবো, একসঙ্গে 3 জনা বসে খাবো এক থালায়। কোন দিন জানো? কোন দিন? যেদিন আমার বোন নীলিমার বিবাহ হবে, বেশ এই দিন, হ্যাঁ 17ই ফাল্গুন। বেশ, তাহলে এসো কিন্তু। আসি। এই কথাই থাকলো। হ্যাঁ আসি দাদা। বেশ, মনে রাখবেন এই তামাল রায়ের কথাটা। হ্যাঁ গো, হ্যাঁ। বিয়েটা তো ঠিক করলে, হুম। এবার তোমার আমি করিনি, তুমি করেছো। আর এই বিয়ের প্রস্তাবে যখন রাজি হলাম না, তোমার ছোট্ট দেওয়ার বাড়িতে ফিরলাম, বিয়ের কথাটা তোমাকে বলতে হবে। আমার কি মাথা খারাপ? কেন? আমি বলতে পারবো না? যা বিয়েতে- কিছু বলার তুমি বলবে। আমার পক্ষে অত বোকা আমি নই। ও দাদা, তোমার আরে উত্তম, এই তোর কথা বলতে বলতে হঠাৎ এই বাড়িতে চলে এলি, তা এই তোর রেজাল্ট জেনে আমি তো একদম আনন্দে গর্বে আমার বুকটা ভরে গেছে। তাই বুঝি? হ্যাঁ। আমি জানি দাদা, জানি। আমি জানি যে আমার দাদা গর্ব করে মুখ ফুলিয়ে বলবে যে তার ভাই উত্তম ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট নিয়ে গ্রামে ফিরে এসেছে। কিন্তু দাদা, আমার বৌদি কালে মুখ ফিরে রয়েছে। সেটা কেন মুখ ফিরিয়েছে দেখ, জিজ্ঞাসা কর। কি গো বৌদি, যাকে তুমি সন্তানের মতো লালন পালন করেছো, সেই সন্তান এসেছে বাড়িতে, তুমি আজ মুখ ফিরে রয়েছে কেন? আমার কেন বলো মুখ না। ফিরিয়ে থাকবো না? আমি তোমার উপরে অভিমান করেছি। অভিমান? হ্যাঁ, জানি গো বৌদি, জানি। অভিমান তুমি যাবার পর করবে তা আমি জানি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। তার কারণ যাকে মা বলে রেখেছি, সে মা তো সন্তানের উপর অভিমান করে থাকতেই পারে না। আহ, আমি যদি তোমার মাই হলাম, তবে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যে সব সময় আমার আঁচলের তলে ছোট্ট বাচ্চার মতো ঘুরঘুর করে, সে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দাদা দাদা বলে চিৎকার করতে করতে আসছে, অথচ এই বৌদির দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তাই কি হয় বৌদি? তোমার কথাকে আমি ভুলতে পারি? আমার মনে পড়ে ছেলেবেলার কথা। মা মারা গেল, বাবা মারা গেল, আর তোমরা দুজনে, বিশেষ করে তুমি, অপরন্ত স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছো। কত রঙের স্বপ্ন থেকে আমাকে বুকে করে নিয়ে আমি কি তোমাদের কথা ভুলতে পারি? জানো বৌদি, আমার এই বুকটা চিরে যদি দেখানো যেত, তাহলে দেখিয়ে দিতাম যে রাম সীতার ছবি এ আমার বুকের মাঝে আছে। এ উত্তম, তোর কি বৌদি, ব্যাপার? তোর বৌদি কি বলবো বলছে দেখ। বৌদি, ও বৌদি, না কিছু না বলবে? না না উত্তম না, আমি কিছু বলবো না। তাহলে ওই তোমার দাদা কিছু ও বলবে। দাদা, তুমি কিছু বলবে? না না, তোর বৌদি। থাক, তোমাদের কাউকে বলতে হবে না, তাহলে আমিই বলি। তাহলে শোন, হ্যাঁ? আমি বলছি, কি দাদা? তুই এখানে আসার কিছুক্ষণ পূর্বে হ্যাঁ, তোর বৌদি আমি কলকাতার ধনাঢ্য ব্যক্তি, এখানকার ধনাঢ্য ব্যক্তি মিস্টার তামাল রায়ের একমাত্র বোনের সঙ্গে, ওই নীলিমার সঙ্গে তোর বিবাহ ঠিক করেছি। তুমি বলছো দাদা কাজটা ভালো করেছি তো? তামানের বোন নীলিমার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ। না দাদা, না, এই বিয়ে আমি না, করতে কেন? পারবো না। আমি পারবো না বৌদি বিয়ে করতে। কেন পারবে না? কেন যে পারবো না সেটা তো বলতে চাইছি। তাহলে বলি শোনো, ওই নীলিমা বড় লোকের মেয়ে, শুধু তাই নয়, কলকাতায় থেকে থেকে আল্ট্রা মডার্ন হয়ে গেছে। ও সিগারেট খায়, মদ খায়, পর পুরস্কৃত হোস্টেলে রাত কাটায়। আমি পারবো না একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করতে। উত্তম, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে বৌদি। যে তোমার দাদার মুখের সামনে তুমি না বললে? না, তা নয়, মানে ওই মেয়েটাকে বিয়ে করা সম্ভব নয় বৌদি। শোনো উত্তম, তোমার দাদা যখন কথা দিয়েছে, তখন এই বিয়ে তোমাকে করতেই হবে। পারবো না বৌদি, এই বিয়ে আমি করতে পারবো না। এইটা কি তোর শেষ কথা? দাদা, তাহলে তুই আমার শেষ কথা শুনে নে। দাদা,
তামাল রায়কে যখন আমি কথা দিয়েছি, তখন এই কথার খেলাফে আমি কখনোই করতে পারবো না। দাদা তাই শেষ কথা আমার, ওই নীলিমাকে যদি তুই বিয়ে না করিস, তাহলে তোর দাদার তুই মারা মুখ দেখবি। হ্যাঁ। বৌদি, ঠিকই বলেছে তোমার দাদা। না আমরা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, বড় করে তুললাম, শত কষ্ট সহ্য করেও ওই কলকাতায় তোমাকে লেখাপড়া শেখালাম, আর তুমি তোমার দাদার মুখের উপরে না বলে দিলে। আর না করবো না বৌদি। আমার দাদা আত্মহত্যা করে মরবে এ কখনো হতে পারে না। যে দাদা অপরন্ত স্নেহ ভালোবাসা আমাকে বড় করেছে, যে দাদা সমস্ত জমি জমা সম্পত্তি বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, সেই দাদা আমার আত্মহত্যা করে মরবে এ আমি চাই না। বলো দাদা, বলো কি করলে তুমি খুশি হবে দাদা? ভাই, তামাল এখানকার ধনাঢ্য ব্যক্তি, সেই যেমন কথার খেলাপি করবে না, আমিও পারবো না। তাই নীলিমাকে বিয়ে করে তুই সুখী হবি ভাই। সে অনেক বড় লোক, অনেক পাওনা দাওনা দেবে, তোর কোনো কষ্টই হবে না। জানি দাদা, আমাকে সুখী করার জন্য তুমি নীলিমার সঙ্গে আমার বিয়ে দিচ্ছ, তাই না? কিন্তু মনে রাখো দাদা, আমাকে সুখী করতে পারবে না। পারবো না। ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তখন থেকে বুঝে নিয়েছি জীবন আমার দুঃখে গড়া। তাই যার জীবন দুঃখে গড়া, তার জীবনে কখনো সুখ আসতে পারে না, সুখ আসতে পারে না। হ্যাঁ গো, ওই নীলিমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে আমরা কি ভুল করেছি? না না, তা যদি না হয়, তাহলে এই বিয়ের কথা শুনে উত্তমের কেন এরকম অবস্থা? হবে হবে হবে, একটু হবে। কারণ ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, একটা চাকরির আশা ছিল। আর তার আগে আমরা বিয়েটা দিয়ে ঠিক করেছি। শোনো, বিয়ে দিয়ে বৌমা যখন বাড়িতে আসবে না, পাশে বসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সব তুমি ভুলে ঠিক যাবে। বলেছো, তুমি ঠিক কথা বলেছো। তাহলে আর দেরি নয়, হ্যাঁ। আমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে। তাহলে এইভাবে স্টেজ বেশ, হয়ে দাঁড়িয়ে থাকলে চলো চলো চলবে না। চলো বাড়ি ওই তো এই মায়ের মন্দির। এই এসেছি, এই গাছতলা একটু অপেক্ষা করি। নিশ্চয়ই এইখানে অপেক্ষা করলে উত্তম চলে আসবে। উত্তম চলে আসলে মায়ের মন্দিরে দুজনে গিয়ে বিয়ে করে তারপরে ওর বাড়ি যাব। থাক পারুল, আর তোমাকে যেতে হবে না, আমি এসেছি। তুমি চলে এসছো? আমি জানি পারুল, আজ তো সে 18 ফাল্গুন। আজকে যে মা কালী মন্দিরের সামনে তুমি কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে তা আমি জানি। আর জানি বলেই তো আমি তোমার কাছে এসেছি পারুল। আমি জানি তো তুমি আসবে, কেন তুমি যেহেতু আমাকে কথা দিয়েছো আমাকে আজকে বিয়ে করে তুমি তোমার বাড়ি নিয়ে যাবে। ভুল করেছিলাম পারুল, যখন কথা দিয়েছিলাম তখন ভুল করেছিলাম। তখন বুঝতে পারিনি যে বাধার প্রাচীর হয়ে সম্মুখ আমার কেউ দাঁড়িয়ে থাকবে। পারুল, আমি এসেছি তোমার সীমন্তে সিঁদুর পরে দিতে নয়, আমি এসেছি তোমাকে ফিরিয়ে দিতে। উত্তম, আজকের দিনেও তুমি আমাকে আর কি মারছো? পারুল। তুমি প্রতিদিন ওই রকম যখন যেমন একটা ঠিক না ঠিকই আর কি মারতেই থাকো। আজকে শুভ দিনে আর কি মারতে নেই। চলো, দেরি হয়ে যাচ্ছি, বেলা বয়ে যাচ্ছি। বিয়ে কখন করবে? না না পারুল, না, আমি বিয়ে করতে পারবো না পারুল। তুমি আমাকে ক্ষমা করো পারুল, বড় গরিবের ছেলে আমি, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী পারুল। তুমি এরকম করে কেন বলছো উত্তম? কি হয়েছে বলো তো? সেই থেকে তুমি বিয়ে করতে পারবো না, তুমি ফিরে যাও, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। কি ব্যাপার? কিছু হয়েছে? শুনবে কি হয়েছে, কি হয়েছে বলো তো? কিন্তু সে কথা শুনলে তুমি কি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? কেন পারবো না? তুমি বলে তো দেখো। বেশ, তাহলে শোনো। গতকাল ছিল 17ই ফাল্গুন, আর সেই 17ই ফাল্গুন আমার দাদা আর বৌদির মনের আশা পূরণ করতে কি মনে রাখো? তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি উত্তম, নীলিমাকে, আমি বিয়ে তুমি কামাল রায়ের বোনকে লিলিমাকে তুমি বিয়ে করেছো? তোমার দাদা আর বৌদি কথাতে তুমি বিয়ে করে ফেললে? তুমি আমার
আমার কথা একবার ভাবলে না? পারুল তোমাকে আমি এতদিন ধরে ছোট্টবেলা থেকে আমি তোমায় ভালোবেসে এসেছি, শুধু তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, তোমাকে নিয়ে আমি জীবনে বাঁচবো বলে। আজকে তুমি এছাড়া কোনো পথ ছিল না পারুল, কোনো পথ ছিল না। আমার দাদার বৌদি বলেছিল তাদের মনোনীত পাত্র হচ্ছে ওই নীলিমা, আর আমি যদি নীলিমাকে বিয়ে না করি তাহলে আমার দাদা বৌদি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে বড় করেছে তারা আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও আমার দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাকে ঘর বাঁধি? এটা তুমি চাও? তুমি তোমার দাদা বৌদিকে তুমি বাঁচিয়েছো, ভালো করেছো, কিন্তু এটাও তো তুমি ভুলে যেতে পারো না, তুমি আমাকে কথা দিয়েছো তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাবে। পারুল আজকে তুমি কথাটা অবহেলা করে দিলে আমার। না 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 পারুল না, আমি বলছি তুমি আমি জমিদারের জানতাম উত্তম, হ্যাঁ, আমি জানতাম যে আমার ভালোবাসা হয়তো তোমার কাছে দামি নয়। তুমি বারবার করে বলেছো তোমাকে আমি বিয়ে করতে পারবো না, আমি গরিব ঘরের ছেলে, তুমি জমিদারের ঘরের মেয়ে, আমি ভালোবাসা কখনো হতে পারে না। আজকে আজকে তুমি সত্যি করে দিলে উত্তম, পারুল ভুল তো আমার ছিল, না পারুল না শুধু তোমাকে আমি ভালোবেসেছিলাম বলে জানো। পারুল আমার জীবনে হয়তো এই ভালোবাসা আর কোনো দিন আমার জীবনে নেমে আসবে না। উত্তম, পারুল কত ভুল করেছিলাম জানো তুমি। তুমি এক কাজ করো পারুল, তোমার বাপি জমিদার, তুমি একটা ভালো ছেলেকে বিয়ে করে তুমি সুখী হও পারুল। না উত্তম, তা কখনো হয় না, তা কি করে হয়? আমি তোমাকে যে ভালোবেসে আমার মনের জায়গাতে আমি তোমার আসন পেতেছি, আমি আর একজনের আসন কেমন করে পাতবো তুমি বলতে পারো উত্তম? তা কখনো হয় না। পারুল তবু আমি তোমাকে বিদায় লগ্নে বলে যাচ্ছি পারুল, আমি তো বড় গরিবের ছেলে, যদি অপরাধ করে থাকি তোমাকে কথা দিয়ে তোমাকে ক্ষমা করো। না উত্তম, তুমি তো ভুল করনি, ভুল তো আমি করেছি, অন্যায় আমি করেছি, শুধু তোমাকে আমি ভালোবেসেছিলাম বলে। এই জীবনে ব্যথার মালা, এই জীবনে গাথার মালা গলেতে পড়েছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, পারুল বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। উত্তম, হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি। তুমি আমাকে ছেড়ে যেও না উত্তম, তুমি যদি ছেড়ে চলে যাও তাহলে আমি কেমন করে বাঁচবো উত্তম? হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি। ভাবি
যাবার সময় একটা কথা তোমায় আমি বলে যাই উত্তম, আমি জি গয়না পরে তোমাকে মন্দিরে ভেবেছিলাম বিয়ে করতে যাব, তা আমার সেই আশা হলো না। পারুল, তাই কি জানো, এই অলংকারগুলো পরে যদি যায় না, বাপে হয়তো বুঝতে পেরে যাবে। তাই বলছি এই কিছু অলংকার আমি দিচ্ছি, এই অলংকার তোমার বউকে দিও। না 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 পারুল না, তোমার মা মৃত্যুর পূর্বে তোমাকে ওই গয়নাগুলো দিয়ে গেছে, সেই গয়না আমি নিতে পারবো না পারুল, আমি নিতে পারবো না। কেন পারবে না? তুমি যদি এই গয়নাগুলো নাও, উপহার যদি ওকে দাও, তাহলে কি জানো, কি আমার মনে আমি শান্তি পাবো। কি আর বলছো তুমি তুমি? যদি না নাও, তাহলে হয়তো আমি দুঃখ পাবো। পারুল, তোমার ওই গয়না যদি আমি না নিই, তাহলে তুমি দুঃখ পাবে। এক রাস আশা নিয়ে এই মন্দিরে এসেছিলে, সে আশাকে ভঙ্গ করে দিয়ে তোমাকে আমি আঘাত দিলাম, এরপরে আবার আবার তুমি দুঃখ পাবে। হ্যাঁ উত্তম, তুমি নাও, নিয়ে গেল তাকে উপহার দিও। উত্তম, আমি তো চলে যাচ্ছি, আর হয়তো তোমার সাথে আমার দেখা হবে না, পারুল, কিন্তু যাবার বেলায় আমি একটা কথা তোমাকে আমি বলে যাই। কি কথা? কি জানো, একটা কথা হলো, তোমার আমার যে ভালোবাসার মিলন, আমি তোমার এক স্মৃতি চিহ্ন আমি নিয়ে যাচ্ছি আমার সাথে করে। কি জানো, তার মানে কি? তোমার ভালোবাসার মিলনে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বলছো তুমি? পারুল, হ্যাঁ উত্তম, পারুল, তাই সেই স্মৃতিচিহ্ন নিয়ে আজকে আমি চলে যাচ্ছি তোমার কিন্তু সাথে। কথা বলনি কেন? তোমার সঙ্গে হয়তো আমার আর কোনোদিন দেখা হবে না উত্তম। না, পারুল না। কেন বলিনি জানো কেন? এই কথা? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করে যখন তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে গিয়ে ফুলসজ্জা রাতে এই সুসংবাদটা তো সেই সময় তোমায় আমি জানাবো। পারুল, আমি কিন্তু আমার হলো না উত্তম, আমার এই কথাটা তোমাকে বলা হলো না। পারুল। তাই যাওয়ার সময় আমি তোমাকে এই কথাটা বলে গেলাম। তুমি ভালো থেকো, না। সুখে থেকো। না, পারুল, আমি আসছি উত্তম, না পারুল না। আমি আসছি। পারুল, পারুল! চলে গেল জমিদারের একমাত্র মেয়ে পারুল, চোখে জল ফেলতে ফেলতে আমার অপমান মাথায় করে নিয়ে চলে গেল। কিন্তু যাওয়ার পরে কি বলে গেল, সে নাকি আমার সন্তানের মা হতে চলেছে। ওগো ঠাকুর, এ কি মহা ভুল আমি করেছি ঠাকুর, কি মহা পাপ করেছি। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, এই সুন্দর ধরনের বুকে আমি বাঁচতে চাই না, মৃত্যু দাও। রাবিশ, রাবিশ, রাবিশ! এমন রাষ্ট্রিক পরিবেশে আমার বিয়ে দিয়েছে, কালো কালো ভূতের মতন মানুষ চারিদিকে কাদা থেকে করছে। না না, এই পরিবেশে আমি কখনো থাকতে পারবো না। কি দেখে যে আমার দাদাই এখানে বিয়ে দিলে গ্রামে, তাই আমি ভেবে পাচ্ছি না। তাই বললে কি হয় রে বোন? পল্লী গ্রামে তোর বিয়ে দিয়েছি, তোকে তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। না দাদা, মানিয়ে গুছে আমি নিতে পারবো না। তুমি তো আমাকে মানুষ করেছো, ছোটবেলা থেকে বাড়ি গেছি, হোটেলে গেছি, কত জায়গায় ঘুরতে গেছি, আমার স্বাধীনতাতে কেউ বাধা দেয়নি। না না না, দেবারও তো কেউ নেই, আমি তো সেই জন্যই বিয়ে দিয়েছি। ওহ, দাদা হ্যাঁ? তুমি না পুরো আমার মুডটা অফ করে দিলে। তোমার জীবনটা আস্তে আস্তে আরো আরো উল্লাসে নিয়ে যেতে হবে। হ্যাঁ নীলিমা, আমি কেমন কেন করে বিয়ে উল্লাসে দিয়েছি নিয়ে যাবো? জানো? কেন? কেন কেন কিসের জন্য আমার আমাকে? কার্য সিদ্ধি লাভ করার জন্য। তোমার কার্য সিদ্ধি? হ্যাঁ, বাড়িতে আছে তোমার ভাসুর, তোমার যা, হ্যাঁ, তাদেরকে দিতে আমি সব কাজ করি, আর উত্তমকে নিয়ে কলকাতায় পাড়ি দেবে। হ্যাঁ, তাই নাকি দাদা? হ্যাঁ, আহ, অত হোপলেস হলে চলবে না, অত টেনশন করলে চলবে না। দাদা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা ভাই বোনে যাবো আমি কলকাতা শহরে মিশেছি, এই গ্রামে তো এই যে কালো কালো ভূতের মতন মানুষ, এরা তো কোনোদিন পরিবেশকে মেনে এরা নিতে পারে মানুষ না। নয়, এরা একটা জঙ্গলি জানোয়ার। ঠিক বলেছো দাদা, এই জঙ্গলি জানোয়ারের সাথে আমাদের বাস করলে হবে
হবে না। আহ দাদা এই দেখ 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 দেখ, কথা বলতে বলতে বলে গেছে। শোনো, সেই দা- আমাকে একটা মেন্টেনটা অন্যরকম। স্মোকিং স্মোকিং স্মোকিং, দ্যাটস অল রাইট। তুই দাদা বোনে যখন আমরা পার্কে ঘুরতে যেতাম, তুই বন্ধুদের নিয়ে একটু অঘাত মেলামেশা করতি, আর আমিও বান্ধবীদের নিয়ে ঘুরতাম। ধর, 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 ধর। ধীরে ধীরে কাঁঠাল কেবল গাছে ধরেছে, কমলা লেবু পরে খাবে, এখন নয়। ও দাদা শোনো দাদা, এইখানে তো আর আমাদের পার্টি হবে না, তা যা হয় দু ভাই বোনে হবে। তা এই সময় বাড়িতে কেউ নেই, এই সময় একটু এনজয় করে নিই। চমৎকার চমৎকার, আমার বোন নীলিমা সব পারবে, সব পারবে। শোনো দাদা, তুমি আজ থেকে আমাকে যেই দিকে নিয়ে যাবে আমি সেই দিকে চলবো। আমি চাই এই সংসারটাকে ভেঙে তছনছ করে উত্তমকে নিয়ে আমি সেই কলকাতায় চলে যাব। শুধু তাই নয়, কাল সাপ হয়ে দংশন করবে, বিষাক্ত যেন বিষটা মাথায় উঠে যায়। তাই হবে দাদা, মাঝে মাঝে এসে তুমি একটুখানি বুদ্ধিটা দিয়ে দিও। Yes, 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 yes. মাথার মগজটাকে আমি ধোলাই করে দেবো। No চিন্তা, no tension, no never. তাই তো দাদার কথা মতন যদি আমি কাজ না করি, তাহলে কোনোদিন ওদের ভাই ভাই আমি আলাদা করতে পারবো না। ওদের যেমন করে হোক এই সংসার থেকে দু ভাগ আমাকে ভাগ করে দিতে হবে। বড়দা, ও বড়দা, কি হয়েছে বাবা, ডাকলে কেন? বলছি আপনি কত বেলা হয়েছে বলুন তো? হ্যাঁ অনেক বেলা তো হয়েছে। বাজার করতে হবে তো। বাজার? হ্যাঁ। হ্যাঁ বাজার তো আমি কোনোদিন করি না, হঠাৎ তুমি বললে। না দাদা, আজ থেকে দায়িত্ব আপনাকেই নিতে হবে। বাজারের দায়িত্ব? হ্যাঁ। বেশ, তাহলে বাজারের থলেটার পয়সাটা দাও। বাজারে আমি থলি এমনকি ফর্দ টাকা সবকিছু রাখা আছে, আচ্ছা, আচ্ছা। আপনি নিয়ে নেবেন। বেশ। আর শুধু তাই না দাদা, হ্যাঁ রেশনটাও তুলে নিয়ে আসবেন। বেশ, আমি তাই যাচ্ছি বৌমা, আমি নিয়ে কিন্তু দাদা আর একটা কথা বলছিলাম, কি বৌমা? বাজার তো যাচ্ছেন, আমার বাইরে দুটো ছেঁড়া জুতো আছে বুঝলেন, হ্যাঁ। সেই ছেঁড়া জুতো দুটো আপনি সেলাই করে নিয়ে আসবেন। বৌমা হ্যাঁ। জানো কাকে কোন ভাষা তুমি তোমার মুখ দিয়ে বলছো? হ্যাঁ বলছি। আমি তোমার পায়ের জুতো সেলাই করে নিয়ে আসবো বাজার থেকে? কর্তা, সংসারে থাকতে গেলে অনেক কিছু কাজ করতে হয়, কেন আপনি শুধু শুধু মাইন্ড করছেন বলুন তো? তোমার পায়ের জুতো আমাকে? হ্যাঁ, আর এই কাজ যদি আপনি না করেন, না করি? যদি আপনি এই কাজ না করেন, হ্যাঁ। তাহলে সংসার থেকে আপনাদের দুজনকে আলাদা করে দেব। কে বললো কেন? এই কথাটা? আপনার ভাই উত্তম বলেছে। আমার ভাই উত্তম? দাঁড়াও, বাজারে যাওয়ার আগে আমি এখনই এই জিনিসের ফয়সালাটা চাই। উত্তম, এই উত্তম, কি হয়েছে দাদা? কি হয়েছে? আমাকে জিজ্ঞাসা না করে তোর বউটাকে জিজ্ঞাসা করলে এখনই বুঝতে পারবি। তার মানে কি বলেছে নীলিমা, বলো। উচ্চস্বরে চিৎকার করে বললাম, বাজার করতে হবে আমাকে, রেশন তুলতে হবে আমাকে, আর তোর বোর ওই ছিঁড়ে জুতোটা বাজার থেকে আমার হাত দিয়ে সেলাই করে নিয়ে আসতে হবে। দাদা আর এই সবগুলো যদি না করি না, তাহলে সংসার থেকে আলাদা করে দেবে। না না দাদা না, একটা কথা তুমি সবসময় মনে রাখবে যে তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো বিমান হতে পারে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? কে সে এত বড় কথা বলেছে? আমি কেন মনে পড়ে না? তুমি হঠাৎ হ্যাঁ, এ কথা তুমি বলেছো? সেই দিন
একসঙ্গে দুজনা যখন ডিয়ার পার্কে যখন হরিণ ছানা দেখতে গেলাম, হরিণ দেখতে গেলাম, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন তো তুই বললি, কি বলেছি? বললি দাদার বৌদি আমার মাথার পূজা হয়ে দাঁড়িয়ে। আমি বলেছি তোমাকে। সত্যি দামাল, আমি যা দেখছি তোমার তো জবাব নেই, তোমার জবাব নেই দামাল। মানে আমি তোমাকে বলেছি দাদা বৌদিকে আলাদা করে দেওয়ার কথা। ইয়েস, দামাল, এই মিথ্যা বাবা দাবার মাথায় চাপি দিয়ে অপরাধ তুমি করেছো। এই মুহূর্তে আমার উচিত ছিল ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেওয়া। Get out! I say you get out! উত্তম, আমার সামনে আমার দাদাকে তুমি অপমান করছো। নীলিমা, যদি মান সমান জ্ঞান থাকতো তাহলে মিথ্যা বাবা দাবার চাপি দিতে পারতো না। যাও, চলে যাও। চলে যাবে, যাচ্ছি উত্তম। বাড়িতে আর কখনো আসবে না। আই এম গোয়িং টু কলকাতা। আমি কলকাতায় ফিরে যাচ্ছি, তবে যাবার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, এই সংসারে আজ যখন তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, এই সংসারে একটা বীজ বপন করে গেলাম, একটা তুষের আগুন জ্বালিয়ে দিলাম, সেই তুষের আগুনটা ঠিক ঠিক করে জ্বলবে, যেদিন স্তব্ধ হয়ে যাবে সেই দিন আমার এই দামাল নয় আসবে একটু হাওয়া দিয়ে বাড়ি। দাদা, ওদের কথা বিশ্বাস করো না দাদা, তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমি তোমার ভাই, আমার দিকে তাকিয়ে সব দুঃখ ভুলে যাও দাদা। উত্তম রে, ছোট থেকে মানুষ করেছি, আমি তোকে চিনি এবং জানি। বৌমা, একটা কথা আমি এই মুহূর্তে উচ্চস্বরে চিৎকার করে বলতে চাই, নদীর জলকে যেমন দুভাগ করা যায় না, তেমনি এই দাদা ভাইয়ের স্নেহের বন্ধনকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না। যাক, আমি বাজারে যাচ্ছি, এই কথাটা নিয়ে দুজনে যেন ঝগড়া করিস না। হ্যাঁ, বুঝতে পারলি? আমি বাজারে চললাম ভাই। শোনো নীলিমা, তোমার সঙ্গে আজ আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার কথা? তোমার মনে কোনো প্রয়োজন নেই, কলকাতা নয়, এটা হচ্ছে গ্রাম। হ্যাঁ। আর তুমি এখন কুমারী নও, তুমি বিবাহিত স্ত্রী। তাই আমি যা বলছি মন দিয়ে শোনো, গ্রামের বউ হতে গেলে গ্রামের বধূর মতোই থাকতে হবে। তাই এইসব পোশাক ত্যাগ করে আজ থেকে লাল পাড়ের শাড়ি পরবে, সীমন্তে সিঁদুর পরবে, তুলসী তলায় প্রদীপ জ্বেলে ঠাকুরকে ডেকে বলবে, ঠাকুর আমাদের সংসার তুমি মঙ্গল করো। না উত্তম না, তোমাদের গেইয়া মেয়েদের মতন কপাল জুড়ে টিপ পরে, মাথা সিঁদুর পরে, লাল পেনে কাপড়ের মাথায় ঘুমটা দিয়ে আমি তুলসী তলায় প্রদীপ জ্বালতে পারবো না। আমি হাই সোসাইটির মানুষ হয়েছে উত্তম, এ কথা তোমার মনে রাখা দরকার। মনে আমি রেখেছি সুন্দরী, মনে রেখেছি। তাই তো রেখেছি বলেই তোমাকে দেখে মনে মনে ভাবি কি জানো, কি? এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি? শোনো, তাই গ্রামের বধুর মতো যদি সাজতে না পারো তাহলে গ্রামে থাকার অধিকার তোমার নেই। তাই আমি যা বলছি শোনো, মন দিয়ে শোনো, আজ থেকে শাড়ি পরবে, শাঁখা পরবে, সিঁদুর তোমাকে পরতেই হবে। কি পারবে না? বললাম তো ওইসব পোশাক পরতে আমি পারবো না। তাহলে শোনো নারী, তোমরা তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে বুকের দুধ না খাওয়াই নিজের যৌবনকে ঠিক রাখার জন্য কৌটার দুধ খাওয়াই, এইসব পোশাক পরে অফিসে কাছারিতে যাই, যৌবনের পাখনা মেলে পাটতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারে বন্যা বয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না, কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, যে মায়েরা সিগারেট খেয়ে নিজের স্বামীকে ত্যাগ করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ছেঁড়া জুতো ছাড়া আর কিছুই না। নীলিমা, ছেঁড়া জুতো ছাড়া কিছুই না। তুমি আমাকে চেনো না উত্তম। কলেজে একভাবে পড়েছি তোমার সাথে, একভাবে হাতে হাত মিলিয়ে ঘুরেছি, তবু তুমি আমাকে চিনতে পারোনি। তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনে ফেলেছো, তুমি যে কত বড় সর্বনাশ করেছো নিজের, তা তুমি জানো না উত্তম। তোমার এই সংসারটা আমি ভেঙে তছনছ করে দেবো, তোমার জীবনটা আমি ভেঙে ছারখার করে দেবো। তবেই আমার নাম লিলিমা। আরে আমার হলো যত জ্বালা। এই বাড়িতে আমি 50 বছর ধরে চাকর হয়ে কাজ করছি।
সেই আমি দাদাবাবুকে ছোট থেকে বড় করেছি, আজকে তার মেয়েকেও আমাকে লালন পালন করে মানুষ করতে হচ্ছে। দাদাবাবু তো নিজের ব্যবসা নিয়েই মাতামাতি করতে আছে সারা বছর, সারা দিন, সারাক্ষণ ধরে। কিন্তু তার মেয়ে কখন যাচ্ছে কলেজে, কখন আসছে, খবর কে রাখে? এদিকে দাদাবাবু আমার হাতে একটা ছোট্ট চিঠি ধরে চলে রাগ দেখিয়ে চলে গেল যে মেয়ের মুখদর্শন করবে না। এদিকে আবার দিদিমণি দেখি কোথায় আছে। দিদিমণি, ও দিদিমণি, মনে হচ্ছে এসেছে না কি? না, আরে ওই তো। কি ব্যাপার, ডাকছো দাদা? কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে কেন যে বাড়ি ছিলাম? হ্যাঁ কিছু বলবে? বলবো মানে, সারাটা দিন তোমার দেখা সাক্ষাৎ নেই, কখন আসো কখন যাও কোনো খবর নেই। এদিকে তোমার দাদাবাবু, আমার দাদাবাবু এদিকে রেগে খুব চটে গেছে, বলছে দিদিমণি ঘরে আসা মাত্র জনকে দূর দূর করে তাড়িয়ে দিস। আমি জানি না তোমাদের বাপ বেটির মধ্যে কি হচ্ছে। এই কেন, দেখো, তোমাকে কি বলেছে এই 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 যে চিঠিটা আমার হাতে ধরিয়ে দিয়ে, চিঠি নাকি দেখো কি কাগজ, দেখা মাত্রই রেগে চটে চলে গেল, বললো দিদিমণি এলেই ঘর থেকে যেন দূর দূর করে তাড়িয়ে দিই। দাদু, তুমি মূর্খ মানুষ তো, তাই তুমি বুঝতে পারোনি। এতে কি লেখা আছে জানো? এইটা রিপোর্টটা লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি। না, এ কি বলছো? হ্যাঁ দাদু, এটা সত্যি। কে কে- কে করলো তোমার এত বড় সর্বনাশ? দিদিমণি, তোমার কে করলো এত বড় সর্বনাশ? আমি নাম বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি বলি। বাপি যখন অভিমান করেছি, রাগ করেছি, বাপি যখন জানতেই পেরে গেছে, এই ঘরে আর আমি থাকবো না দাদু। তুমি বাপিকে ডেকো। না 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 দিদিমণি, অমন করে বামিটি মলে রাগারাগি করে তুমি চলে যেও না। আমি খালি দাদাবাবুকে বললাম যে দিদিমণি মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই ডাক্তার ডেকেছি, আর এই সব চিঠি ফিটি লিখে আমাকে দিয়ে চলে গেছে। সেই দেখে দাদাবাবু তো রেগে, আমি তো জানি না ওর মধ্যে কি লেখা না আছে। দাদু, দিদিমণি, তুমি যতই আমাকে বাধা দাও, আমি কখনো চাইবো না যে বাপির মান সম্মানটা চলে যাক। তাই বাপি আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি এক বরঞ্চ চলে যাব। দিদিমণি তুমি যেও না দিদিমণি, আমি দাদাবাবুকে ঠিক রাজি করাবো, মানাবো, তুমি যেও না। না দাদু, আমার কথা দাদাবাবু ফেলতে পারে না বাপি দিদিমণি। কখনো মেনে নেবে না। আমি যা বলছি তুমি তাই করো। বাপ্পিকে বরঞ্চ খেয়াল রাখবে। আমি যাচ্ছি। না গো না গো দিদিমণি, তুমি যেও না, তুমি যেও না দাদু, দিদিমণি। তুমি ভালো থেকো। দিদিমণি তুমি যেও না, ও দিদিমণি। আমি মূর্খ সূর্খ মানুষ, দিদিমণি ঘরে ঢুকতে না ঢুকতেই আমি চিঠিটা হাতে ধরিয়ে দিলাম। যদি না ধরাতাম তাহলে তো দিদিমণি আর ঘর ছেড়ে যেত না। আপনারাই বলুন, আমি কিন্তু এটা ঠিক করলাম না? ঠিক করলাম না। আমার কারণে দিদিমণি আজ ঘর ছেড়ে চলে গেল। আমি দাদাবাবুকে ঠিক মানিয়ে নিতে পারতাম না। ওই রকম একটা দুধের মেয়ে কোথায় চলে গেল রাগ দেখিয়ে? না, আমি তাকে খুঁজে আনি, দেখি কোথায় গেল। দিদিমণি,